তো আসামিপক্ষের সময়ের জন্য আবেদন। বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৬ ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইন নং ২০০৬ ২০১৮। রাষ্ট্র বনাম জাকির শেখ আসামি। তাহলে আসামি পক্ষের সময়ের জন্য আবেদন। বিষয় হলো আসামি পক্ষের সময়ের জন্য আবেদন। দরখাস্তকারী আসামি পক্ষে বিনীত নিবেদন এই যে অদ্য সূত্রে বর্ণিত মামলাটি বিচারের জন্য দিন ধার্য রয়েছে। ২ নম্বর, যেহেতু দরখাস্তকারী আসামির সহিত যোগাযোগ করিয়া ধার্য তারিখ সম্বন্ধে অবহিত করা সম্ভব হয় নাই, বিদায়ের সময়ের একান্ত আবশ্যক। সে মতে বিনীত প্রার্থনা উপরোক্ত কারণাধীনে ও ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী আসামি পক্ষের সময়ের মঞ্জুর করতে যথাযথ আদেশ দানে হুজুর আদালতের সদয় মর্জি হয়। আর যে ধরনের মামলা হয় সেটা হচ্ছে এ খুলনায় আহত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। এর মৃত্যুর ঘটনার অপরাধে অনুসন্ধান ও বিচার কেন চট্টগ্রাম হতে পারে না? ফৌজদারি কার্যবিধি 1898 বিধান উল্লেখ করে যুক্তিযুক্ত উত্তর দিন। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 173 ধারায় 179 থেকে 183 বিধান অনুযায়ী কোনো মামলার অনুসন্ধান ও বিচার বিষয়ে ফৌজদারি আদালতের এখতিয়ার রয়েছে। ফৌজদারি কার্যবিধি 1898 এর 107 ধারায় বিধান অনুযায়ী যে আদালতের এখতিয়ারে স্থানীয় সীমার মধ্যে কোনো অপরাধ সংঘটিত হয় মানে ফৌজদারি কার্যবিধি 1898 এর 107 ধারার বিধান অনুযায়ী যে আদালতের এখতিয়ারে স্থানীয় সীমার মধ্যে কোনো অপরাধ সংঘটিত হয়, সেই অপরাধের অনুসন্ধান ও বিচার সেই আদালত কর্তৃক হবে। আবার ফৌজদারি কার্যবিধি 1898 এর 179 ধারার বিধান অনুযায়ী অপরাধ সংগঠনের জেলায় বা ওই কাজের পরিণতি ঘটার স্থানে আসামির বিচার হইবে। তাহলে যুক্তিযুক্ত ব্যাখ্যা, ফৌজদারি কার্যবিধি 1898 এর 107 ধারা এবং 179 ধারার বিশ্লেষণ করলে এটি সুস্পষ্ট যে অপরাধ সংগঠন এবং পরিণতির স্থানে অর্থাৎ উভয় জায়গায় যে কোনো স্থানে অনুসন্ধান বিচার হতে পারে। এদিক থেকে স্পষ্ট করে বলা যেতে পারে এর মৃত্যু ঘটানোর অপরাধের অনুসন্ধান বিচার চট্টগ্রাম হতে পারে না। যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তাদের বিবৃতি কি সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক বিধি উল্লেখ করে আলোচনা করুন। দি এভিডেন্স অ্যাক্ট 1872 ও 32 ধারা অনুযায়ী যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তাদের বিবৃতি সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক হতে পারে। 32 ধারা অনুযায়ী 4 জন ব্যক্তির বক্তব্য সাক্ষ্য আইনে 1872 প্রাসঙ্গিক হবে যদি সেই 4 জন ব্যক্তি মৃত ব্যক্তি বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি, অসুস্থ বা সাক্ষ্য দিতে অক্ষম ব্যক্তি বা আদালতে হাজির করতে সময় ও ব্যয় সাপেক্ষ ব্যক্তি। উপরোক্ত সকল ব্যক্তিকে 4 শ্রেণীর ব্যক্তিদের সাক্ষী হিসেবে আদালতে তলব করা যায় না, কিন্তু তাদের বিবৃতি 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। তাহলে 32-এর 1 উপধারায় যখন এটি মৃত্যুর কারণের সাথে সংশ্লিষ্ট, 32-এর 2 উপধারায় দৈনন্দিন সাধারণ কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত, 32-এর 3 উপধারায় বিবৃতি দানকারী কোনো প্রকার স্বার্থ থাকে না এমন বিবৃতি, 32-এর 4 উপধারায় সর্বসাধারণ ঐতিহ্যবাহী প্রথা রীতি নীতি বিষয়ে বিবৃতি, 32-এর 5 উপধারা সম্পর্কের অস্তিত্ব বিষয়ে কোনো বিবৃতি, 32-এর 6 উপধারা উইল বা দলিলে লিপিবদ্ধ পরিবার সম্পর্কে বিবৃতি, 32-এর 7 উপধারায় যে কাজের দ্বারা অধিকার বা পর্দা সৃষ্টি হয়েছে, চলমান রয়েছে, সংশোধন করা হয়েছে, স্বীকৃতি হয়েছে এরকম অস্তিত্বের সাথে যা অসঙ্গতিপূর্ণ। 32-এর 8 উপধারা কতিপয় ব্যক্তি দ্বারা প্রদত্ত বিবৃতি। তা আমরা যদি উদাহরণ দিই, নির্দিষ্ট কোনো একদিন চট্টগ্রাম ছিল না। জৈনক মৃত আইন উপদেষ্টা বা আইনজীবী তার দৈনন্দিন কার্য উপলক্ষে ডায়েরিতে লিখতেন। তাতে এই মর্মে একটি বিবৃতি লিপিবদ্ধ আছে যে একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট বিষয়ের সম্পর্কে এর সাথে আলোচনা করার জন্য উক্ত আইন উপদেষ্টা বা আইনজীবী চট্টগ্রাম কোনো এক স্থানে এর সাথে সাক্ষাৎ করেছিলেন।
এটা প্রাসঙ্গিক ঘটনা হতে পারে। অতএব আলোচনা উদাহরণের মাধ্যমে সাক্ষ্য আইন 1872-এর 32 ধারা থেকে এটি প্রতীয়মান হয় যে সাক্ষী হিসেবে তলব করা যায় না এরূপ ব্যক্তির সাক্ষ্য অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। The expert opinion needs very careful examination. বিশারদের অভিমত সম্পর্কে উচ্চ আদালতের মন্তব্যটি দি এভিডেন্স অ্যাক্ট 1872 সংশ্লিষ্ট বিধানের আলোকে ব্যাখ্যা করুন। দি এভিডেন্স অ্যাক্ট 1872 45 ধারার বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা সম্পর্কে বিধান করা হয়েছে। এমপি শামসুল হক বনাম স্টেট 20 DLR পেজ নাম্বার 540 মামলার সিদ্ধান্ত হয় যে বিশেষজ্ঞদের সাক্ষ্য চূড়ান্ত নয়, এটা একটা অভিমত সাক্ষ্য। ফলে শুধু অভিমত সাক্ষ্যর উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া নিরপরাধ নয়। বিশেষজ্ঞদের মতামত অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা করা দরকার। ফৌজদারি মামলায় বিশেষজ্ঞ মতামত কোনো ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ ফৌজদারি মামলায় সন্দেহাতীতভাবে প্রমাণ ব্যতীত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। যেমন খাদ্যে ভেজাল মামলায় খাদ্যবস্তুটি দেহের জন্য ক্ষতিকর কিনা তা নির্ণয় করার জন্য বিশেষ পরীক্ষা নিরীক্ষা ও বিশেষজ্ঞদের মতামত জরুরি, কিংবা টিপসই পরীক্ষার বিষয়ে একমাত্র এ সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তি সত্যতা নির্ণয় করতে পারে। ফৌজদারি কার্যবিধি 1898-এর 510 ধারায় এ সম্পর্কে বিধান করা হয়েছে। এই ধারার অধীন বিশেষজ্ঞগণের নিকট থেকে রিপোর্ট তলব করা হলে তাদেরকে আদালতে তলব না করেও উক্ত দলিলকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ইমতিয়াজ মিয়া বনাম ক্রাউন 7 DLR পেজ নাম্বার 218 মামলায় সিদ্ধান্ত হয় যে আদালত যদি মনে করেন যে আঙুলের ছাপ বিশেষজ্ঞের অভিমত সঠিক, তাহলে উক্ত বিশেষজ্ঞের অসমর্থিত অভিমতের উপর ভিত্তি করে অভিযুক্তকে দণ্ডিত করা যেতে পারে। আইনে বাড়িতে মোকদ্দমার পরিণতি কি? আইনের বিধান উল্লেখ করে উদাহরণ আলোচনা করুন। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এ 7 আদেশের 11 বিধির ঘ উপবিধি অনুযায়ী তামাদি আইন দ্বারা বাড়িতে মোকদ্দমা চলবে না। এর দেওয়ানি কার্যবিধি 1908-এর 7 আদেশের 11 বিধির ঘ উপবিধি অনুযায়ী তামাদি আইন দ্বারা বাড়িতে মোকদ্দমা চলবে না। এছাড়াও তামাদি আইন 1908-এর 3 ধারা মতে তামাদির সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো মামলা হলে আদালত সেই মামলা খারিজ করে দেবেন। উদাহরণ, এর দখলভুক্ত জমি বি জবরদখল করে ভোগ দখল করে 12 মাস যাবৎ আসতেছে, মানে এর দখলভুক্ত জমি বি জবরদখল করে বেদখল করে 12 মাস যাবৎ ভোগ করে আসতেছেন। এমতো অবস্থায় সুনিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারা অনুযায়ী মামলা দায়ের করলে আদালত তা খারিজ করে দেন, কেননা জবরদখলের মামলা 6 মাসের মধ্যে দায়ের করতে হয়। যেহেতু 6 মাসের মধ্যে দখল পুনরুদ্ধার মামলা করতে পারেনি, তাই মামলাটি তামাদি দ্বারা বাড়িতে হয়।